কালো কাচে ঢেকে পর্দার আড়ালে বিক্রি করতে হবে। সেই সেকুলারিজম খেলতে গিয়ে মোহাম্মদ সেলিম বাবুকে সাথে নিয়ে বাম নেতা একটা প্লেটের মধ্যে গোমাংস খেয়ে তারা প্রমাণ করেছিল তারা সেকুলার। এই বিভ্রান্তিতে থাকবেন না, এটা জাস্ট পূর্বতন আইনের ইমপ্লিমেন্টেশন, যেটা এই রাজ্যে কার্যকর হয়নি। দিনের পর দিন আইনটাকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে, ঠিক যেভাবে বেআইনি বাড়িঘর বানিয়ে চতুর্গৃহে পরিণত করেছে পশ্চিমবঙ্গটাকে। একটা বুলডোজার পড়েছে, এখন যদি বুলডোজারের রাজত্বটা পুরো মুখে হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির নেতাদের মন্ত্রীদের কুকীর্তিগুলো পাবলিকের প্রকাশ্যে আসলে একটাও মাটিতে পড়বে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, 1950 সালের আইন বলবতে জোর পশু হত্যা আইন এবং নিয়ম কার্যকর করতে চাইছে রাজ্য, এবং অনেকগুলি নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রয়োজনীয় অনুমতি ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। দেখো, এই সরকার নতুন কিছু করছে না, অবশ্যই এই পদক্ষেপটা প্রশংসনীয়, এটা না বললে হবে না। কিন্তু আবারও বলছি, তারা আইন মেনে কাজটা করছে। কেন? 1950 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার পশু হত্যা যে আইনের যে নিয়মাবলীটা ভালো করে যদি তুমি প্রত্যেকটা পাতা পড়ো, সেখানে স্পষ্ট বলা আছে যেখানে পশু কাটা হবে, মারা হবে, হত্যা করা হবে, সেটা প্রয়োজনেই। ধরো সেখানে কোনো আধিকারিক চাইলে ঘুরে দেখতে পারে গিয়ে। পশুর মাংস, সে মুরগি হোক, ছাগল হোক, পাঠা হোক, কিংবা গরু বা অন্য কোনো প্রাণী যারা মানুষ খায়, সেগুলো বিক্রি করার ক্ষেত্রেও প্রভিশন বলা আছে। কালো কাচে ঢেকে পর্দার আড়ালে বিক্রি করতে হবে। কারণ আমরা ভারতবর্ষের সংবিধানে স্পষ্টত দেখতে পাই যে 19 নম্বর আর্টিকেল আছে, 21 নম্বর আর্টিকেল আছে। এই যে আর্টিকেলগুলো কি? মানুষের বাক স্বাধীনতা, মানুষের জীবনযাত্রার স্বাধীনতার কথা বলা আছে। আমি এমন কিছু করতে পারি না যে আরেকটা মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। 25 নম্বর 26 নম্বর আর্টিকেল আছে যেখানে বলা হচ্ছে ধর্মের স্বাধীনতা। আমি এমন কিছু করতে পারি না, এমন কিছু প্রকাশ্যে অনুসরণ করতে পারি না যে অন্য মানুষের বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয়। এই যে আমরা কলকাতার রাজপথে দেখেছিলাম যে তখন বিরোধী আসনে বসে থাকা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কবি তৃণমূলপন্থী কবি সুবোধ সরকার এবং আরও অনেকে মিলে সেকুলারিজম, আমরা যেটাকে আমি মনে করি ভ্রান্ত সেকুলারিজম, সুডো সেকুলারিজম, তাদের কাছে সেকুলারিজম, সেই সেকুলারিজম খেলতে গিয়ে মোহাম্মদ সেলিম বাবুকে সাথে নিয়ে বাম নেতা একটা প্লেটের মধ্যে গোমাংস খেয়ে তারা প্রমাণ করেছিল তারা সেকুলার। আমি সরাসরি তখন প্রতিবাদ করেছিলাম এবং এখনও তোমার মঞ্চের থেকে এইটাই বলছি যে খাদ্য যে কোনো হোক না কেন, এইভাবে প্রকাশ্যে কোনো একটি ধর্মাবলম্বীদের বিশ্বাসকে আঘাত করে কেউ যদি নিজেকে সেকুলার প্রমাণ করতে চায়, তাহলে আমি বলবো সেটা একতরফা। কারণ যদি তাই হতো, খাদ্য আর ধর্ম কোনোদিন এক আসনে বসানো যায় না, এটাই যদি বাস্তব সেকুলারিজমের কথা হতো, তাহলে ওই পাতে আরেকটি শূকরের মাংস দেখা যেত তো, তাহলে বুঝতাম এই সহাবস্থানটা। আমি আবারও বলছি, পশু হত্যা করার পশ্চিমবঙ্গের আইনটা, এমনকি ভারতবর্ষের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একাধিক বিভিন্ন রাজ্য এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, সারা ভারতের ক্ষেত্রে একাধিকবার আইন চ্যালেঞ্জ হয়েছে, মামলা হয়েছে পশু হত্যা নিয়ে, বলি নিয়ে, ধর্মের নামে উৎসর্গ করা, সে যেটাই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আইন বলবৎ করেছে কখনো সরকার, কখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পরিষ্কারভাবে। এখানে নতুন কিচ্ছু বলা নেই, নতুনভাবে কোনো কারো তর্ক বিতর্কে জায়গা নেই। আমি মাননীয় জননেতা, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি 1950 সালে বিধানসভার আইনটাকে দ্রুত কার্যকর করেছে। লাইসেন্স ছাড়া পশু হত্যা করে বিক্রি করা যাবে না, প্রকাশ্যে তো করাই যাবে না, আইন মেনে কোনো না, কিচ্ছু না। এখন জয়প্রকাশ নারায়ণবাবু লাফাচ্ছেন। জয়প্রকাশ নারায়ণবাবুর মনে হচ্ছে যে প্রকাশ্যে এই মাংস বিক্রির উপরে যে আইন, নিষেধাজ্ঞা নয়, আইনটাকে এই সরকার পুনরায় বহাল করতে চাইছেন, যেটা তৃণমূল, কংগ্রেস বা সিপিএম বলবৎ করেনি। আইন ছিল, আইনের মতো ঠান্ডা করে পড়েছিল।
তাতে জয়প্রকাশ নারায়ণ বাবুর মনে হতেই পারে ওই সেই অ্যাপিসমেন্ট, ওই সেই মানে কি বলবো, ভ্রান্ত ধারণা ছড়ানো, গুজব ছড়ানোর যে তৃণমূলী কায়দা, যে মুরগির মাংস তিনি পাবেন না। আমি বলছি তোমার চ্যানেলের মাধ্যমেই বিভ্রান্ত হবেন না। এই জয়প্রকাশ বাবুরা কিন্তু চিৎকার করে ভোটের আগে বলেছিল বিজেপি আসলে মাছ পাওয়া যাবে না, মাংস পাওয়া যাবে না, কিছু খেতে দেবে না, আমিষ খাইয়ে দেবে, নিরামিষ খাইয়ে দেবে, এইসব অনেক কিছু তারা বাইনারি সেট আপ করেছিল। কোনোটাও এখনো পর্যন্ত কোনো রাজ্যে বা এই রাজ্যেও এখনো পর্যন্ত হয়নি এমন কিছু। ঠিক এমনই আজকে মুরগি পাওয়া যাবে না বলে যে গুজবটা ছড়ানোর চেষ্টা করছে, মুরগির মাংস খাবো কি করে, পাঁঠার মাংস খাবো কি করে, এগুলো সমস্ত মিথ্যাচার। আইন মেনে প্রকাশ্যে এই ধরনের ভয়ানক যে হত্যালীলা, যেটায় একটা বড় অংশের মানুষের মনস্তত্ত্বে সরাসরি আঘাত হানে, সেটা কিন্তু ভারতের এবং পশ্চিমবঙ্গের এবং একাধিকবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশনামায় স্পষ্টত বর্ণিত হয়েছে, এবং সেটাকে লোকের আড়ালে রাখারও প্রভিশন বলবৎ রয়েছে আইনে। পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের মিলিত লিখিত অনুমতি থাকতে হবে। পশুটি যদি 14 বছরের বেশি বয়সী হয়ে থাকে এবং তার কার্যক্ষমতা এবং প্রজনন ক্ষমতা যদি ব্যর্থ হয়ে থাকে, তবেই তাকে হত্যা করতে হবে। এবং কেউ যদি অনুমতি দিতে নারাজ হয়, সেক্ষেত্রে সরকারের কাছে বিহিত 15 দিনের একটা মধ্যে আবেদন করা যাবে। ডেফিনেটলি এগুলা কোনোটাই নতুন নয়, সব আইনের প্রভিশনে পাতায় পাতায় লেখা আছে, কাজে লাগেনি। আচ্ছা বলো, পৃথিবীর যে কটা সবচেয়ে বেশি মাংস খাওয়া দেশ আছে, পৃথিবীর সবচেয়ে বেশি মাংস পাওয়া যায় কোন দেশে? সব ধরনের মাংস, চিকাগো একটা সময়ের নাম, তাই তো? কসাইখানা বলা হতো, আমরা ছোটবেলায় পড়তাম, পৃথিবীর কসাইখানা। সেখানে যাও, আরবের দেশগুলোয় যাও, যেখানে সবচেয়ে বেশি আমিষ ভোজী লোক বাস করে, তারা কিভাবে মাছ মাংস বিক্রি করে? মানুষের মনস্তাত্ত্বিক যাতে ক্ষতি না হয়, তোমার সামনে একটা পশুকে কাটা হলো, তোমার প্রাথমিক রিয়াকশন কি? খাচ্ছ আর দেখছো খুন হতে, দুটোর মধ্যে তফাৎ আছে, বিশেষ করে শিশুদের মনস্তত্ত্বে। এই কারণে পরিষ্কারভাবে আইন অনুযায়ী আজকের পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ধরনের এই পশু পাখি মাংস কাটা বিক্রির ব্যাপারে যে রেস্ট্রিকশন লাগু করছে, রেস্ট্রিকশন মানে আইনকে বলবৎ করছে, নিষেধ করছে না। কিন্তু আবারও এটা ভুল ব্যাখ্যা তৃণমূলী কায়দায় দেওয়া শুরু হবে, কিছু লোক দেওয়া শুরু করে দিয়েছে, বাম অতি বাম তৃণমূলেরা নেমে পড়েছে বাইনারি সেট আপ করতে। আমি আবারও বলছি, এই বিভ্রান্তিতে থাকবেন না। এটা জাস্ট পূর্বতন আইনের ইমপ্লিমেন্টেশন, যেটা এই রাজ্যে কার্যকর হয়নি। দিনের পর দিন আইনটাকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে, ঠিক যেভাবে বেআইনি বাড়িঘর বানিয়ে যৌতুকগৃহে পরিণত করেছে পশ্চিমবঙ্গটাকে। এখানেই তো প্রশ্ন উঠছে, 1950 সালে যদি আইন হয়ে থাকে, এখন 2026, কেন এত বছর ধরে এই আইনটা বলবৎ করা হয়নি? যেখানে আইন ছিল। কোন আইন বলবৎ হয়েছে? জলাশয় প্রোটেকশন আইন বলবৎ হয়েছে। কলকাতায় 2000-3000-এর উপরে জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে। যাও নিউ টাউনে সুজিত বসুর হাত জজ দেখো, চলে যাও তিলজলা, চলে যাও পার্ক সার্কাস, একটাও কলকাতায় আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ে কেন ভুগছে এত বেশি মাত্রায়, জলাশয় নেই। বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেতারা, রাতারাতি বুঝিয়ে দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, কাটমানির কাঁচা টাকা উড়েছে, কানে দুল, লাল চুল, কুকুরের গলার শিকলের মতন মোটা সোনার চেন দেওয়া তৃণমূল ঘুরে বেড়াচ্ছে। কার পয়সায় হচ্ছে বলো তো? তারা আজকে বড় বড় নীতিবাক্য দেখাচ্ছেন, দলে অভিষেক দায়ী, ওই দায়ী, এইসব বলে বলে বিভিন্ন মুখপাত্ররা বিজেপিতে আসার জন্য, দল পাল্টানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারা কি খায়নি পয়সাটা? আমার কথাটা, আইনের শাসন এ রাজ্যে ছিল না, হাইকোর্ট বারবার বলেছে। আজকে মমতা ব্যানার্জিকে হাইকোর্টে সওয়াল করতে কালো কোট পরে কেন যেতে হচ্ছে তুমি বলো দেখি? তিনি তো বুঝে গেছেন যে সর্বনাশটা 15 বছরে তিনি বাংলায় করে ফেলেছেন। যে বড় বড় যৌতুকগৃহ করিয়েছেন তার কাউন্সিলরদের দিয়ে, তার ভাগ পেয়েছেন ক্যামার স্ট্রিট, কালীঘাট, সেটাই যদি একটা বুলডোজার পড়েছে, এখন যদি বুলডোজারের রাজত্বটা পুরো ওই মুখে হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির নেতাদের মন্ত্রীদের কুকীর্তিগুলো পাবলিকের প্রকাশ্যে আসলে একটাও মাটিতে পড়বে না। তাই এই অবস্থা। আজকে মিউনিসিপ্যাল কর্পোরেশন 3 দশক ধরে তৃণমূলের হাতে, 30 বছর প্রায়। কি হয়েছে বলো? যেখানে তাকাচ্ছ জেসিপিরা বড় বড় বিল্ডিং বানিয়েছে। আচ্ছা বলো তো, বরানগরের সেই জেসিপির বাড়ি কেন ভাঙতে পারলো না হাইকোর্টের অর্ডারের পরেও? কেন ভাঙলো না?
ফিরহাদ হাকিম কেন এই পদে বসে আছে 105টা ওয়ার্ডে হেরে যাওয়ার পরেও? 115টার মধ্যে 105টাই হেরে গেছে তিনি, কেন বসে আছে ওখানটা বলো? প্রশ্নটা হচ্ছে এরা আইনের শাসন কার্যত উড়িয়ে দিয়েছিল বাংলার থেকে, আর আজকে যখন আইনের শাসন আসছে, আইনের শাসন জারি করছে, কোনো নিজের তরফ থেকে সদ্য ক্ষমতায় আসা বিজেপি কিচ্ছু করছে না, তখন এরা বিভিন্ন ধরনের অছিলায় সরকারটাকে বদনাম করার জন্য কখনো হাইকোর্টে ছুটছে, কখনো বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টে সেই মানে তাদের পেটোয়া কিছু ফেসবুক পোস্ট আছে, কিছু সাংবাদিক আছে, এইসব বাইনারি সেট আপ করছে। কোনো সম্প্রদায়কে কোনো মাংস বিক্রি করা খাওয়ার থেকে কেউ বিরত করেনি, বলেছে আইন মেনে বিক্রি করবেন, আইন মেনে পশু কাটবেন, আইন মেনে সেটাকে সংরক্ষণ করবেন, তার বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না। আইনটা মানুন, দেশ একটা আইনে চলে, এটা রিপাবলিক অফ বেঙ্গল নয় যেটা তৃণমূল নেত্রী 15 বছর ধরে করে রেখেছিল। এটাই বোঝাতে চাইছেন নতুন সরকার, সময় লাগবে, কারণ দীর্ঘদিন আইন ছাড়া তো ওই যে ডেমোক্রেসির ডেমস মানে জনতা, এই ডেমসকে তো তিনি বিশৃঙ্খল করে রেখেছিলেন, ফলে ক্রেসি অর্থাৎ রুলটা এখন তাদের হজম করতে সময় লাগবে, আইনের শাসনটা লেটস সি, সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সব মূল স্রোতে চলে আসবে। স্যার, এই নিয়মাবলীর বিরুদ্ধাচরণ করলে 6 মাস পর্যন্ত কারাবাস বা 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে, এবং দুটোই হতে পারে। হ্যাঁ, আইনে আছে, একদম পরিষ্কার আইনে এই শব্দটাই ব্যবহার করা আছে। এবং এই যে আমি একটা বললাম না যে প্রয়োজনে সেখানে আধিকারিকরা গিয়ে তথ্য তালাশ করতে পারে যে পশুটি সত্যিকারের কি আইন মেনে তার এই বয়সটা হয়েছে, তার কি মানে মানুষকে সেবা করার যে এটা, সে দুধ দেবে গবাদি পশু হলে, তার সন্তান আসবে, বংশ বিস্তার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তা না করে তাকে তুমি চটাপট করে মেরে ফেলছো, ঠিক আছে? এই সব কোনো দেশে, কোনো ভদ্র দেশে হয় না, মাথায় রাখো। কোনো ভদ্র দেশে গবাদি পশু বা যে কোনো পশুর খাদ্য, তুমি জানো বাংলাদেশ ছোট সাইজের ইলিশ মাছ তোলে না, দণ্ডনীয় অপরাধ। তুমি বাংলায়, পশ্চিমবঙ্গে, এপার বাংলায় বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূলের 15 বছরে বাজারে আমি গিয়ে দেখেছি ছোট ছোট খোকা ইলিশ তুলে উঠে নিয়ে এসছে, বাচ্চা ইলিশ তুলে নিয়ে এসছে, ফলে বড় ইলিশ আমরা পাতে আর পাই না। এই যে বেআইনিভাবে লাভের লভ্যাংশ পাওয়ার জন্য কখনো গাছ কেটে ফেলছে, কখনো, আরে তুমি ছেড়ে দাও, বন দপ্তরের আমরা ছোটোবেলায় আইন দেখতাম, নির্দিষ্ট কিছু গাছ, শিমুল গাছ, শাল গাছ, সেগুন গাছ কাটতে গেলে একটা নির্দিষ্ট বয়সের নিচে কাটা যাবে না, ওরা গাছের গোড়া নিয়ে এটা পরীক্ষা করে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কী কারণে কাটছো, তারা এসে যদি দেখে গাছ সেই বয়সটা পার করেছে যেটা আইনে আছে, তাহলে তুমি কাটতে পারবে, তা না হলে কাটতে পারবে না। বহু দেশ আছে নির্দিষ্ট বয়সের পরে গাছ কাটলে শর্ত হচ্ছে গাছের সাথে সাথে ওই গাছ বা অন্যান্য গাছ 10টা করে, 15টা করে, 20টা করে লাগালেই আপনি কাটতে পারবেন, আছে আইন। তাহলে আইন আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন না থাকার জন্য আমরা ভেবেই নিয়েছিলাম যে শিব ঠাকুরের নিজের দেশে আইন কানুন সর্বনেশে, মমতা ব্যানার্জির নিজের দেশে আইন কানুন সর্বনেশে, এই সর্বনেশে আইন কানুন নিয়ে চলতে গিয়ে এখন আইনের শাসন জারি করলে বিভিন্ন কথা উঠছে, সর্বনাশ হয়ে গেল, বুলডোজার রাজত্ব চলছে। ওরে বাবা, দিনের পর দিন যতগৃহ বানিয়েছ, কত কে মারা গেল, হ্যাঁ 40-45 লাখ লোক ওয়াও মোমো কারখানায় বন্দি হয়ে মরে গেল, কই একটাবার তো কেউ অ্যারেস্ট হলো না? অ্যারেস্ট হলে পরে অধস্তন 2-4 জন অ্যারেস্ট হয়, বহাল তবিয়াতে ওই যৌতুকপ্রিয়টা চলে যায় দিনের পর দিন। ফিরহাদ সাহেব কি করছিলেন? আজকে আটকাক দেখি, আটকাক, যৌতুকীয় হয়েছে, মানুষ মরেছে, কোনো আইন মানা হয়নি, ভেঙে দিয়েছে। যদি মনে হয় আপনার হাইকোর্টে যান। এই যে আইন কানুন প্রতিষ্ঠা করতে অনেক সময় এগুলো করতে হয়, শুনতে খারাপ লাগে অনেকেই, অনেক মানবতাবাদী সংস্থা ঝাঁপিয়ে পড়ে, গেল রব তুলে। আমি আবারও বলছি যে সব মেনে নিলাম আপনার, কিন্তু এগুলোকে আগে দেখুন, একের পর এক, দিনের পর দিন এই যে বেআইনি কাজগুলো চলছে, এগুলো বন্ধ না করলে কিন্তু এই সমস্যাটা দিনের পর দিন বাড়তেই থাকবে। স্যার, অন্যদিকে অনেকগুলি নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কোনো সমস্যার সৃষ্টি করবে না, তবে কোনো ধর্মীয় স্থানে মাইক বাজিয়ে অন্যের সমস্যা তৈরি করা যাবে না, এবং রাস্তা আটকে উপাসনা করা যাবে না। হ্যাঁ, এই যে দেখো, এই যে ঐতিহাসিক রায়টা দেখো, ধর্মীয় স্থানে হুয়ের নির্দেশ মেনে 45 থেকে 55 ডেসিবেল, ভারতে 65 ডেসিবেলের বেশি আওয়াজ করে অন্য মানুষের
ধর্মীয় আচরণ, তাদের জীবনযাত্রার ব্যাঘাত ঘটা, অর্থাৎ আর্টিকেল 19, 21 কিংবা ধর্মের স্বাধীনতা 25, 26, এটাকে বিঘ্ন করার রাইটস সংবিধান দেয়নি কাউকে। সে আজান হোক বা রাস্তা আটকে নিয়ে পুজো করো, পুজোর নাম করে উৎসব করো, তারপরে ওই যে কি বলে থিম পুজোর নাম করে বেহাল্লাপনা করো, ডিজে বাজাও, ডিজেগিরি করো, গভীর রাতে মানে হার্টের পেশেন্ট থেকে শুরু করে ছোট শিশুর থেকে শুরু করে পরীক্ষার্থীদের জীবন উষ্ঠাগত করে দাও, পাগলু ড্যান্স করো। এগুলো কখন হয়? যখন আইনের শাসন থাকে না। ওই যে মানে কানে দুল লাল চুল যারা যখন সমাজটাকে কন্ট্রোল করে, যেখানে পুলিশ কোথাও কিছু করতে পারে না। তোমরা দেখোনি ভাঙরে কিভাবে আরাবুলরা একের পর এক, আরাবুল শওকতরা রাতে 10টার পরে যেখানে মানে প্রকাশ্য জলসা করা যায় না, জলসা করেছে, পুলিশ এসে বাধা দিতে গেছে, পুলিশকে ধাওয়া করে তাড়িয়েছে তৃণমূলের সময়। তখন আইনই ছিল তৃণমূল, সেটা তো আইনে আমাদের ভারতবর্ষে নেই। এ রাজ্যে তো এই আইনটা শুভেন্দুবাবু এখন কার্যকর করছে, কিন্তু আইনটা তো এক্সিস্টিং অনেক আছে, অনেক আগে। একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা হয়েছে। আতশবাজি, পুজোর নাম করে, আজানের নাম করে জোরে লাউডস্পিকার বাজানো, ভোর রাতে রাস্তা আটকে নিয়ে তুমি নামাজ পড়ছো। দেখাও 57টা মুসলিম কান্ট্রি আছে, ভারত বাদ দিলে 57টা তো অ্যাবসোলিউট ইসলামিক কান্ট্রি। কোথায় রাস্তার মধ্যে নামাজ পড়ে উপাসনা করে? কোথায়? ভারতে করে। একদম অনুষ্ঠানের দিন ওই অচল করে দেয়। কী করে হয়? প্রত্যেকের উপাসনা স্থল আছে। আমি কন্ডেম করছি যদি কেউ রাস্তা আটকে পুজোর প্যান্ডেল করে দিনের পর দিন মানুষের জীবন জীবিকাকে মানে প্রাণকে উষ্ঠাগত করে, সেটাও বন্ধ করতে হবে। এই থিম পূজার নাম করে, ঠিক আছে, মাতৃবন্ধনাকে উৎসবের রূপ দেওয়া, বেহাল্লাপনা করা, এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আইনের শাসন আনুন। 25 এবং 26 নম্বর আর্টিকেলে ধর্মের স্বাধীনতা দিয়েছে এই বলে নয় যে আপনার ধর্মের স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে, কোথাও বলা নেই। চ্যালেঞ্জ করে বলছি। ফলে কোনো ধর্মবিদ্বেষ নয়, কোনো একচোখা সাম্প্রদায়িক নির্দেশ নয়, সব ধর্মের সমান অধিকার এবং তাদের উপাসনার অধিকার আছে। কিন্তু মানুষের যারা ধর্ম মানে না বা যারা অন্য কোনো ধর্ম বিলংস করে, তাদের জীবন জীবিকা হস্তক্ষেপ করে নয়। এটা মাথায় রাখুন। সে পুজো হোক, আজান হোক কিংবা অন্য কোনো রিচুয়ালস হোক, কোনোভাবে এটা করা যাবে না। তাহলেই সেকুলারিজমের সার্থকতা এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। স্যার, এই যে হেলমেট পরা নিয়েও কড়াকড়ি করা হচ্ছে, একমাত্র শিখ সম্প্রদায় তারা বাদে বাকি যারা হেলমেট পরবে না সেই বিষয়টা নিয়েও একেবারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঠিক করেছে। আচ্ছা বলো, একটা শ্রেণীকে দেখেছি, আমি নাম বলবো না, হেলমেট পরতেন না, তাদের টুপিটাই নাকি হেলমেট। আমি কোনো বিদ্বেষী কথা বলছি না। তাহলে আরেকটা সম্প্রদায়, তারা কোন বানের জলে ভেসে এসেছে? আইন তো সবার জন্য সমান। আইন, রোড প্রোটেকশন অ্যাক্ট, মমতা ব্যানার্জি কি করেছিল? সেফ ড্রাইভ সেভ লাইফ। তো সেফ ড্রাইভ সেভ লাইফ কি শুধু কিছু লোকের জন্য? সবার জন্য নয়। প্রকাশ্যে একটা গাড়ির বাইকের মধ্যে 4 জন করে গেছে, 3 জন করে, নো হেলমেট, পুলিশ ধরার সাহস নেই। সরকারি পলিসি, অলিখিত পলিসি, যে স্পিডে বাইক চলছে, অলিখিত পলিসি। কিসের সেফ ড্রাইভ সেভ লাইফ? তো নিজে মরবে, আরেকটাকে ধাক্কা মেরে মারবে যে হয়তো হেলমেট পরেছিল। প্রশ্ন হচ্ছে, লাস্ট এই কয়েক ঘন্টার মধ্যে 48 ঘন্টায় 3000-এর উপরে শুধু হেলমেটহীন যাত্রীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা কেন হয়েছে? কেন আইনের শাসন সবার জন্য একরকম হবে না? সবাই ইউনিফর্ম। ভাই তুমি বলছো আইনের শাসন, সংবিধান শপথ নিয়ে বারবার করে তুমি অ্যাটাক করছো বিরোধীদের, কিন্তু সংবিধান তুমি নিজে বলবৎ করতে দিচ্ছ না। এটা তো হতে পারে না। আমি নিজে এই কলকাতা শহরে, যে শহরের ট্রাফিক ব্যবস্থা পশ্চিমবঙ্গের অন্যতম, কলকাতার মহানগরী, যাও দেখি পার্ক সার্কাস, চলে যাও দেখি তিলজলা, তোমার কোন লকডাউনের সময় যেখানে কোনো মানা হয়নি। লকডাউনে ন্যূনতম যে শর্তটা, ফিজিক্যাল টাচ থেকে দূরে থাকা মানা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়েছে। পুলিশ ধরতে বাধা দিতে গিয়েছিল, উড়ন্ত লাথি এসে পড়েছিল পুলিশের ইয়েতে, সেই লোকগুলোকেও অ্যারেস্ট করা হয়নি, বরং গিয়ে পুলিশ তাদের পায়ে টিপে টিপে, দাদা আমাকে লাথি মেরে আপনার পায়ে লাগেনি তো ব্যথা? মমতা ব্যানার্জির সময় পলিসি ছিল রে বাবা এটা। আইনের শাসন সবার জন্য সমান, যে কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য। সেটা যদি
না করা হয় তাহলে রাজধর্ম ব্যাহত হবে, সেটা এই সরকার করবে না, বুঝিয়ে দিয়েছে।